হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন্তন স্যার এসওই যে ডাব্লিউবিজেই তে তোমাদের স্বাগত জানাই। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাঝখানে 7-10 দিন আমি ক্লাস নিতে পারিনি, খানিকটা অসুস্থ ছিলাম, তারপর একটু বাইরেও যেতে হয়েছিল। তো আমরা লাস্ট সার্কুলার মোশন এবং ফ্রিকশন করেছিলাম। আজকে আমরা ওয়ার্ক ফর এনার্জি শুরু করব। ওয়ার্ক ফর এনার্জি আমি তোমাদের কাছে দুটো আলাদা সেগমেন্টে নিয়ে আসছি। প্রথম ভিডিওটায় আজকে আমরা ওয়ার্ক ফর এনার্জির থিওরি পোর্শনটা পড়বো, আর তারপরের সেগমেন্টটায় ডাব্লিউবিজিএর জন্য এমসিকিউ সলভ করবো এবং কিছু পিওয়াইকিউ আমরা আলোচনা করবো। তো আর সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক ওয়ার্ক ফর এনার্জি। তো প্রথম টপিকটা হচ্ছে ওয়ার্ক, বাংলায় বলা হয় কার্য। ওকে, তো ওয়ার্ক বা কার্য কখন হয় সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। তো এখানে যদি এই একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টটার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করানো হয় এবং তার জন্য যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ বলের জন্য যদি কোনো সরণ ঘটে, তাহলেই আমরা বলবো যে কার্য করা হয়েছে বা ওয়ার্ক ডান হয়েছে। কেমন? তো যদি এবার ডিসপ্লেসমেন্টটা যে কোনো একটা অ্যাঙ্গেলে হতে পারে, ধরা যাক এরকম এক্স অ্যাঙ্গেলে হচ্ছে। এবার এই ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট এই দিকে হলো, তাহলে এই ফোর্সটাই কি ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল? সেইটা একটু ভাবার বিষয় আছে। আমার হাতের এই স্টাইলাসটা যদি আমি সামনের দিকে ছুড়ে দিই, তাহলে এখানটা বল কি বা ফোর্স কি, যে এক্সটার্নাল এজেন্টটা আমি পেনটার উপর অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে ফোর্সটা। এবার এই ফোর্সটার কথা যদি ভাবি, তাহলে এই ফোর্সটা সামনের দিকে কাজ করেছে, কিন্তু এই স্টাইলাসের মোশনটা আমি কিরকম দেখবো? এইরকম দেখবো। ওকে, প্রজেক্টাইল মোশন দেখবো, আমরা আগে পড়েছি প্রজেক্টাইলের ব্যাপারে। তাহলে ডিসপ্লেসমেন্ট কতটা? না, ডিসপ্লেসমেন্ট এটা, কিন্তু ফোর্স কিরকম ছিল? এইরকম। তো ফোর্সটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর ডিসপ্লেসমেন্ট আমরা পাচ্ছি, দেখো ডিসপ্লেসমেন্ট আমরা পাচ্ছি এই দিকে। অর্থাৎ এর একটা এক্স কম্পোনেন্টও থাকবে, একটা ওয়াই কম্পোনেন্টও থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফোর্স যেটা এক্স কম্পোনেন্ট বরাবর কাজ করছে, তার সে কি ওয়াই বরাবর কোন রকম ডিসপ্লেসমেন্ট ঘটাতে পারে? কোন রকম ওয়াই বরাবর কোনো কন্ট্রিবিউট করতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। না, করতে পারে না। তাহলে এই ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা কি জন্য হচ্ছে? এটা হচ্ছে ওয়েটের জন্য। ওকে, গ্র্যাভিটেশনাল পুলের জন্য এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। তো যেই ফোর্সটা, যে হরাইজন্টাল ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, এই হরাইজন্টাল ফোর্সটার যদি ওয়ার্কডান আমি বের করতে চাই, তাহলে আমাকে এই ডিসপ্লেসমেন্টটার কথাই ভাবতে হবে, যার জন্য এই ফোর্সটা রেসপন্সিবল। ওকে, তো ওয়ার্ক ডান বাই এফ যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে পুরো ডিসপ্লেসমেন্টটা নিলে কিন্তু চলবে না। ডিসপ্লেসমেন্টের সেই কম্পোনেন্টটা নিতে হবে যার জন্য এই ফোর্সটা রেসপন্সিবল। কেমন? তাহলে যদি ডিসপ্লেসমেন্টকে আমরা রিজলভ করি, অর্থাৎ ফোর্স ভেক্টরটাকে, এই সরি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে দিই, তাহলে দেখতে পাবো এই অ্যাঙ্গেলটা থিটা হলে, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই কম্পোনেন্টটা হবে এক্স কস থিটা, আর এই কম্পোনেন্টটা হবে হচ্ছে ওয়াই, সরি, এই কম্পোনেন্টটা হবে এক্স সাইন থিটা। ওকে, এবার ছবিটা দেখলেই আমরা বুঝতে পারছি যে এক্স কস থিটা এই ডিসপ্লেসমেন্টটার জন্য ফোর্স রেসপন্সিবল, কিন্তু এক্স সাইন থিটা এই কম্পোনেন্টটার জন্য এই ফোর্স রেসপন্সিবল না। হয়তো অন্য কোনো ফোর্স সিস্টেমে থাকতে পারে, কিন্তু যদি আমরা এই ফোর্সের ওয়ার্ক ডানের কথা ভাবি, যে ওয়ার্ক ডান বাই এফ, তাহলে আমরা লিখবো এফ এক্স কস থিটা। অর্থাৎ এখানটায় আসছে হচ্ছে এফ ডট। তো এইটা হচ্ছে ওয়ার্ক ডানের ফান্ডামেন্টাল ফর্মুলা। কারণটা কি আশা করি বুঝতে পেরেছো। এবার যদি ফোর্সটা একটা ভেরিয়েবল ফোর্স হয়, তখন কিন্তু আমরা এখানটায় মাল্টিপ্লাই করতে পারবো না। আমি শুরুর দিকের ক্লাসে, মোশনের ক্লাসে আমরা ডিসকাস করেছি, যখন কোনো কনস্ট্যান্ট জিনিসকে বারবার যোগ করা হয়, তখন আমরা মাল্টিপ্লাই করতে পারি, কিন্তু ভেরিয়েবল জিনিসকে যদি অ্যাড করতে হয়,
তখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। সেই জন্য ওয়ার্ক ডান আসবে ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিএক্স, এফ ডট ডিএক্স ফ্রম x1 টু x2, যেখানে ইনিশিয়াল পজিশনটা হচ্ছে x1 আর ফাইনাল পজিশনটা হচ্ছে x2। কেমন? যখন প্রবলেম সলভ করব তখন এর যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা ভালো করে দেখতে পাবো। এবার ইন্টিগ্রেশনের অর্থ কি? ইন্টিগ্রেশনের অর্থ হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে যদি ফোর্স ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ডেন্ট একটা ফাংশন হয়, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি ডিসপ্লেসমেন্টকে প্লট করি, তাহলে দেখা যাবে যে আমি একটা কার্ভ পাচ্ছি। যদি ফোর্স কোনো না কোনো ভাবে এক্স এর উপর ডিপেন্ড করে, যদি এক্স এর উপর ডিপেন্ড না করে তাহলে তো ইন্টিগ্রেশন করাই যাবে, কিন্তু যদি এক্স এর উপর ডিপেন্ড করে তাহলে তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে। এবং ইন্টিগ্রেশন কথার অর্থ কি? ইন্টিগ্রেশন কথার অর্থ হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তার মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটা দেবে আমাকে ওয়ার্ক ডান। দিস ইজ ওয়ার্ক ডান। এখানটায় x1, এখানটায় x2। ইনিশিয়াল পজিশন হচ্ছে x1 আর ফাইনাল পজিশন হচ্ছে x2। ওকে, তো যখনই আমরা সিম্পল ওয়ার্ক ডান বের করার চেষ্টা করব, প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে ফোর্সটা কি ভেরিয়েবল ফোর্স না ফোর্সটা একটা কনস্ট্যান্ট ফোর্স। ফোর্সটা যদি ভেরিয়েবল ফোর্স হয়ে থাকে তাহলে আমরা ইন্টিগ্রেট করব, ফোর্সটা যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে আমরা সেখানটায় মাল্টিপ্লাই করতে পারব। এবার এই ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মাঝের অ্যাঙ্গেলটা কত তার উপর ডিপেন্ড করে পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান বা জিরো ওয়ার্ক ডান হতে পারে। তো সেই জিনিসটা আমরা দেখবো। তোমরা এইটা স্ক্রিনশট বা ক্লাস নোট যা নেওয়ার নিয়ে নাও, আমি পরের স্লাইডে যাচ্ছি। দেখো, এই ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি দেখলাম? এফ এক্স কস থিটা। অর্থাৎ এই থিটার উপর ডিপেন্ড করবে যে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ওকে, যেমন এই থিটাটা যদি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল হয়, মানে থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট আর 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান যদি হয়, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি থিটা 90 ডিগ্রি হয় আমরা বলি সমকোণ বা পারপেন্ডিকুলার। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এখানে পারপেন্ডিকুলার। আর থিটা যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, থিটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট অথবা 180 ডিগ্রির সমান, তাহলে এটাকে আমরা বলি অবটিউজ অ্যাঙ্গেল। এই তিনটে অ্যাঙ্গেলে কিরকম কি আউটকাম পাবো দেখো। এখানটায় cos থিটার ভ্যালু যে কোনো অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য পজিটিভ হয়। 60, 30, 45 এই ভ্যালুগুলো আমরা জানি। এছাড়া 37, 45 আমাদের জানতে হবে। এবং এর বাইরেও যে কোনো অ্যাঙ্গেল 19, 20, 25 যে কোনো অ্যাঙ্গেল থিটা যদি 0 থেকে 90 এর মধ্যে লাই করে তাহলে cos থিটার ভ্যালু সবসময় পজিটিভ হয়। এবং আমরা এখানটায় বলবো যে নাকি পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে, পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে। অর্থাৎ work is done, work is done by the force। যে ফোর্সটার রেসপেক্টে ভাবা হচ্ছে কাজটা সেই ফোর্সটাই করছে। ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স। ওকে, উদাহরণ, যদি এই পেনটাকে আমি ওপরের দিকে লিফট করি, ওপরের দিকে তুলি, তাহলে আমার ফোর্সটা কোন দিকে? ফোর্সটা ওপরের দিকে। পেনের ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ওপরের দিকে। অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 এর ভ্যালু 1, আমি পজিটিভ ওয়ার্ক ডান পাচ্ছি, পজিটিভ ওয়ার্ক ডান পাচ্ছি। ওকে, এটা কার জন্য পজিটিভ? এইটা হচ্ছে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার জন্য এই
ওয়ার্ক ডানটা পজিটিভ ওয়ার্ক ডান, অর্থাৎ এই কাজটা আমার ফোর্সটা দিয়েই করা হয়েছে। কেমন? যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে কস 90 এর ভ্যালু হয় 0 আর ওয়ার্ক ডান হয় 0। এটাকে বলা হয় নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। নো ওয়ার্ক ফোর্স, বাংলায় কি বলা হয়? কার্যহীন বল। তার মানে বল আছে কিন্তু সেই বলটা কোন রকম কাজ করছে না। ওকে, উদাহরণ কি, যে কোনো সার্কুলার মোশন যদি দেখি, এখানে যে ফোর্সটা আছে সেটা সেন্ট্রিপেটাল ফোর্স, এই ফোর্সটা কোনো কাজ করে না। অনেকের ধারণা এই হয় যে না, সার্কুলার মোশনে তো ডিসপ্লেসমেন্ট জিরো হচ্ছে, সেই জন্য ডিসপ্লেসমেন্ট জিরোর জন্য কোনো কাজ হয় না। ব্যাপারটা কিন্তু তা না। যদি আমি এখানে এ পয়েন্ট থেকে শুরু করি এবং বি পয়েন্টে গিয়ে থামি, তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো নয়, কিন্তু ওয়ার্ক ডান তাও জিরো হবে। কেন জিরো হবে? লজিক এটা নয় যে ডিসপ্লেসমেন্ট জিরোর জন্য ওয়ার্ক ডান। সার্কুলার মোশনে যে কোনো সেগমেন্টের জন্যই, এমন না যে আমাকে পুরো সার্কেল ডেসক্রাইব করতে হবে, যে কোনো সেগমেন্টের জন্যই ওয়ার্ক ডান জিরো। এর কারণটা হচ্ছে ফোর্সটা সেন্টারের দিকে কাজ করে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। আগের লাস্ট ভিডিওটাতে আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, সেন্ট্রিপিটাল ফোর্স, অথবা বাংলায় কি বলা হয়? কেন্দ্রাতিক বল বা অভিকেন্দ্র বল বলা অভিকেন্দ্র বল বলা হয়। এবার ডিসপ্লেসমেন্টটা কিরকম? না ট্যানজেনশিয়াল। ডিসপ্লেসমেন্ট এখানটা ট্যানজেনশিয়াল, তাহলে রেডিয়াস আর ট্যানজেন্ট এরা সবসময় মিউচুয়াল পারপেন্ডিকুলার। ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্স 90 ডিগ্রিতে আছে, তাই ওয়ার্ক ডান কি হচ্ছে? জিরো হচ্ছে। এছাড়া আরো উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা অবজেক্ট, তার ওয়েট নিচের দিকে কাজ করছে, তাকে যদি হরাইজন্টালি মুভ করানো হয় সেক্ষেত্রেও কিন্তু থিটা হচ্ছে 90 ডিগ্রি এবং সেক্ষেত্রে ওয়ার্ক ডান দাঁড়াচ্ছে জিরো। এরকম এক্সাম্পল তোমরা নিশ্চয়ই পড়েছো বইতে, যে একটা কুলি আহ মাথায় কোনো একটা ওজন নিয়ে বা ব্যাগ নিয়ে হেঁটে চলে যাচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে জিরো, কারণ তার ওয়েটটা কাজ করছে নিচের দিকে এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে হরাইজন্টাল। ওকে, তো এক্ষেত্রে ওয়ার্ক ডান কি আসছে? জিরো আসছে। এবার এখানে মনে হতে পারে যে হ্যাঁ, একটা কুলি হেঁটে চলে গেল, একটা ওজন নিয়ে কোনো কাজ করলো না, সেটা কিভাবে হয়? এইখানটা একটু একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করব, কিন্তু আপাতত যদি এর রেসপেক্টে ভাবি তাহলে অবশ্যই ওয়ার্ক ডান কিন্তু জিরো। যদি থিটা একটা অবটিউজ অ্যাঙ্গেল হয়, অর্থাৎ 90 থেকে 180-র মাঝের কোনো অ্যাঙ্গেল হয়, তাহলে কস থিটা নেগেটিভ হয় এবং এক্ষেত্রে আমরা বলি যে নেগেটিভ ওয়ার্ক ডান হয়েছে। নেগেটিভ ওয়ার্ক ডান হয়েছে। নেগেটিভ ওয়ার্ক ডান হওয়ার অর্থ হচ্ছে ওয়ার্ক ইজ ডান against the force। অর্থাৎ যে ফোর্সটার কথা আমরা ভাবছি তার উল্টো ডিরেকশনে অন্য কোনো ফোর্স নিশ্চয়ই আছে, সেই দ্বিতীয় ফোর্সটা কাজ করছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আগের যে এক্সাম্পলটা ছিল, আমি অবজেক্টটাকে ওপরের দিকে লিফট করছি, অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট তো ওপরেই হচ্ছে, কিন্তু এখানে অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে ওয়েট অর্থাৎ গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কি রকম কাজ করলো, তাহলে অ্যাঙ্গেলটা তখন ভাবতে হবে যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়েট আর ডিসপ্লেসমেন্টের মাঝে। কত সেটা? 180 ডিগ্রি। cos 180 ভ্যালু কত? -1। তাহলে ওয়ার্ক ডানটা কি হচ্ছে? নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানটায় বলবো যে আহ অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা হবে, অর্থাৎ ওয়ার্ক ডান against the force। ওকে, আর যদি আমি আমার ফোর্সটার রেসপেক্টে ভাবি তাহলে বলবো যে ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স, ওয়ার্ক ইজ ডান বাই এফ, ওয়ার্ক ইজ ডান against ডব্লিউ। ঠিক আছে, দেখে নাও এই জায়গাতে। এবার চলে আসছি এই এক্সাম্পলটা, যেটা আমি বললাম যে আমি একটা ভারী সুটকেস নিয়ে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু আমি কোনো কাজ করছি না। কেন? না, তার ওয়েট হচ্ছে নিচের দিকে এবং তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে।
তো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ, ম্যাথমেটিক্যালি জিনিসটা বোঝা গেল, কিন্তু মানতে তো সমস্যা হচ্ছে। মানে আমি যদি কোনো কাজ না করি তাহলে একটা ভারী জিনিসকে টানতে আমার কেন কষ্ট হচ্ছে, বা আমি হাঁপিয়ে কেন যাচ্ছি, এক্সস্টেড কেন হচ্ছে। আরেকটা এক্সাম্পল হয় যে আমি বাড়ি থেকে স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়ি ফেরত আসলাম, টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো, অঙ্ক বলছে ওয়ার্ক ডান জিরো। এফ এস কস থিটা, ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে ওয়ার্ক ডান জিরো। তাহলে আমি বাড়ি থেকে স্কুলে গেলাম হেঁটে, আবার স্কুল থেকে বাড়িতে আসলাম হেঁটে, ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়ার্ক ডান জিরো। তাহলে আমি হাঁপিয়ে যাচ্ছি কেন, বা এক্সস্টেড হচ্ছি কেন, অর্থাৎ আমার মধ্যেকার যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা আমি কেন লুজ করছি, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানটায় আমাদেরকে দুটো ফোর্স সম্বন্ধে একটু জানতে হবে। একটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স, আর একটাকে বলা হয় নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স, আরেকটা কি নাম, নন কনজারভেটিভ ফোর্স। তো ওয়ার্ক ডানের যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা কনজারভেটিভ ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল। ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিএক্স, ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিএক্স, এটা কনজারভেটিভ ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল, নন কনজারভেটিভের জন্য নয়। ওকে, আগে আমি একটা উদাহরণ দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এরা সবাই কনজারভেটিভ ফোর্স। এখানে এক্সাম্পল হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ভিসকাস ফোর্স। ভিসকসিটিও এক ধরনের ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশনকে আমরা ভিসকসিটি বলি। তো এরা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। তফাৎটা কি, কনজারভেটিভ ফোর্স যে তিনটে ফোর্সের নাম লিখলাম, দেখো কনজারভেটিভ ফোর্স কিন্তু সবসময় একটা ফিল্ড ক্রিয়েট করে, গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হয়, ম্যাগনেটিক ফিল্ড হয়। কিন্তু কখনো আমরা ফ্রিকশনাল ফিল্ড এরকম কিছু শুনিনি। ফ্রিকশন কখনো ফিল্ড তৈরি করেই না। রিলেটিভ মোশন না থাকলে ফ্রিকশন বা ভিসকাস ফোর্স থাকবেই না। কেমন? তাহলে এখানটায় যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয়, অর্থাৎ ক্লোজ লুপ ইন্টিগ্রাল যদি ভাবি, যে যেখান থেকে শুরু করলাম আমি যদি সেখানেই ফেরত চলে আসি, তাহলে ওয়ার্ক ডান জিরো হবে। কিন্তু নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ক্লোজ লুপ ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিএক্স, মানে যেখান থেকে শুরু করলাম আবার যদি সেই জায়গাতেই ফেরত চলে আসি, তাহলে কিন্তু ওয়ার্ক ডান জিরো নয়। এটার একটা উদাহরণ দিয়ে ভাবি, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্সে যদি আমি দেখি যে আমি একটা বিল্ডিং এ উঠলাম, আবার সেই বিল্ডিং থেকে নামলাম, কেমন? তাহলে টোটাল ওয়ার্ক ডান হবে জিরো। কেন? উঠার সময় আমি কাজ করছি কত, mgh। নামার সময় আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, নামার সময় আমি সিঁড়িতে পাটা বাড়িয়ে দিচ্ছি, গ্র্যাভিটি আমাকে সামনের দিকে টেনে নিচ্ছে এবং নিচের দিকে টেনে নিচ্ছে। সামনের দিকে টেনে নিচ্ছে বলে ভুল বলা হয়, টেকনিক্যালি নিচের দিকে টেনে নিচ্ছে। তাই জন্য আমি নামার সময় কোনো কাজ করছি না, কাজটা কে করছে, গ্র্যাভিটি করছে। তাহলে আমি কতটা কাজ করলাম, -mgh। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম আবার যদি সেখানেই ফেরত চলে আসি, তাহলে দেখা যাচ্ছে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে জিরো। কিন্তু এটা যদি আমার বাড়ি হয় আর এই যদি আমার স্কুল হয়, তাহলে বাড়ির থেকে স্কুলে যাচ্ছি যখন, তখন ফ্রিকশন উল্টো দিকে কাজ করছে, তাই আমাকে কাজ করতে হচ্ছে। আমার ওয়ার্ক ডান পজিটিভ ওয়ার্ক ডান, আমি ফ্রিকশনের এগেইনস্টে কাজ করছি। যখন ফেরত আসছি তখন কি ফ্রিকশন আমাকে সাপোর্ট করবে, না, ফ্রিকশন এখানেও আমাকে অপোজ করছে। তাই এখানেও আমি ফ্রিকশনের এগেইনস্টে কিছু না কিছু কাজ করছি। তাই ওয়ার্ক ডান দুটো জায়গাতেই আমি ওয়ার্ক ডান পজিটিভ ওয়ার্ক ডান পাচ্ছি। তাই এখানটায় কিন্তু ওয়ার্ক ডান
জিরো হবে না। সেই জন্য যখন যদি এক্সাম্পলটা ধরা হয় যে আমি বাড়ি থেকে স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়িতে ফিরলাম, টোটাল ওয়ার্ক ডান জিরো হওয়া উচিত কারণ ডিসপ্লেসমেন্ট জিরো, কথাটা আংশিক সত্য। মানে যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা ধরা হয়, হ্যাঁ আমি সত্যি গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কোনো কাজ করিনি। ইনফ্যাক্ট যদি পুরো রাস্তাটা হরাইজন্টাল হয়, তাহলে স্কুল থেকে বাড়ি অব্দি যেতেও আমি কোনো কাজ করিনি, আমাকে ফেরত আসতে হবে, আমি কোনো কাজ করিনি। ওকে, কারণ ওয়েটটা নিচের দিকে, আমি যাচ্ছি সামনের দিকে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কিন্তু আমি কি অল টুগেদার কোনো কাজ করিনি? না, অবশ্যই করেছি। আমি ফ্রিকশনের বিরুদ্ধে কাজ করেছি। যাওয়ার সময় ফ্রিকশন আমাকে অপোজ করেছে, ফেরার সময় ফ্রিকশন আমাকে অপোজ করেছে। এই ফ্রিকশনটাকে ওভারকাম করতে গিয়ে আমি ডেফিনেটলি কিছু না কিছু কাজ করেছি, এবং কাজ করেছি জন্য আমি এক্সস্টেড হয়েছি, আমার বডিতে যে স্টোর এনার্জি ছিল সেটা খানিকটা কমে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যা কিছু ফর্মুলা প্রথমে শিখলাম ওয়ার্ক ডানের জন্য, সেগুলো কিন্তু শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য। ওকে, নন কনজারভেটিভ ফোর্সের ফাংশন দেয়া না থাকলে আমরা ইন্টিগ্রেশন করে বা মাল্টিপ্লাই করে কখনোই ওয়ার্ক ডান বের করতে পারবো না। কারণ এটা এটা একটা পাথ ডিপেন্ডেন্ট ফোর্স, কোন রাস্তা দিয়ে গেছে এটা যদি না জানি তাহলে আমরা বের করতে পারবো না। ইট ইজ আ পাথ ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। মানে এই বাড়ি থেকে স্কুলটাই যদি আমি এইভাবে ঘুরে ঘুরে যেতাম, তাহলে আমাকে বেশি ওয়ার্ক ডান করতে হবে, কাজ আমাকে এখানে বেশি করতে হবে। কিন্তু আমি একতলা থেকে পাঁচতলায় উঠলাম, আমি লিফট দিয়ে উঠি, সিঁড়ি দিয়ে উঠি, দড়ি বেয়ে উঠি, যেভাবেই উঠি না কেন ওয়ার্ক ডান কিন্তু এমজিএইচ। লিফটের ক্ষেত্রে সেই এমজিএইচটা ইলেকট্রিসিটি থেকে পাচ্ছি, আমি করছি না। কিন্তু যে ওয়ার্ক ডানটা দরকার পাঁচতলায় ওঠার জন্য, সেটা এমজিএইচ। তুমি কিভাবে যাচ্ছ, কোন রাস্তা দিয়ে যাচ্ছ, এটার উপর কিচ্ছু ডিপেন্ড করে না। ইট ইজ পাথ ডিপেন্ডেন্ট নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান। ওয়ার্ক ইজ পাথ ডিপেন্ডেন্ট। আর এখানটা আমরা কি বলতে পারি, কনজারভেটিভ ফোর্সে ওয়ার্ক ইজ পাথ ইনডিপেন্ডেন্ট। এবার কনজারভেটিভ ফোর্সের জন্য আরেকটা কনসেপ্ট আসবে পোটেনশিয়াল, যেটা আলাদা করে আবার আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল, ম্যাগনেটিক পোটেনশিয়াল করব। কিন্তু এখানটায় যে কোনো রকম ফোর্সের জন্য, যে কোনো রকম কনজারভেটিভ ফোর্সের জন্য আমরা পোটেনশিয়াল এর পরের টপিকে পড়ব। তো আগে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সের যে তফাৎটা সেটা ভালো করে দেখ। চলে যাচ্ছি পরের টপিকে, চলে যাচ্ছি। পরের টপিকটা কি বললাম, পোটেনশিয়াল। পোটেনশিয়াল কিছুই নয়, পোটেনশিয়াল হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। যখনই কোনো না কোনো ফিল্ড থাকবে, যেহেতু আমি তোমাদেরকে ডাব্লিউবিজেই এর জন্য প্রিপেয়ার করাচ্ছি, তো আমি এখানে এইটুকুন অ্যাজিউম করে যাচ্ছি যে তোমরা ক্লাস 11 এবং 12 এর বেশিরভাগ পার্টটাই তোমাদের পড়া হয়ে গেছে, অতএব ফিল্ডের কনসেপ্ট তোমাদের আছে। তো যখন একটা ফোর্স থাকবে পার্টিকুলার কোনো ডিরেকশন, ওকে, যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ডে নিচের দিকে কাজ করে, ইলেকট্রিক ফিল্ডের নিচের ডিরেকশন থাকে। তো আমি ধরে নিচ্ছি, আমি স্পেসিফিক ভাবে বলছি না যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে সেই ফাংশনটাকে ডিফাইন করা হয়ে যাচ্ছে যে GMM/r²। এবার ফোর্সের নেচার যা ইচ্ছা হতে পারে, ফোর্স পজিশনের উপর যেভাবে খুশি ডিপেন্ড করতে পারে, ফোর্স ইজ দ্য ফাংশন অফ পজিশন। ওকে, তো সেটা গ্র্যাভিটেশনাল হলে GMM/r², যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে 1/4πε0 Q1 Q2/r²। তো আমি এরকম কোনো স্পেসিফিকেশনে যাচ্ছি না, যে কোনো রকম ফোর্স ধরো একটা পার্টিকুলার ডিরেকশনে কাজ করছে, এবং এই ফোর্সটা ভেরিয়েবল ফোর্স অবশ্যই, কারণ ফোর্সটা এক্স এর উপর ডিপেন্ড করে, পজিশনের উপর ডিপেন্ড করে। এবার যদি আমি x1 থেকে x2 তে আসতে চাই, তাহলে আমাকে কোনো কিছু একটা কাজ করতে হবে। যদি এখানটা ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে চার্জকে মুভ করাতে কাজ করতে হবে। ঠিক আছে,
যদি এখানটায় এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড হয় তাহলে মাসকে মুভ করাতে কাজ করতে হবে। তো যে জিনিসটাকে আমি সরাচ্ছি সেই জিনিসটাই একটা ফোর্স ফিল করছে কোন দিকে, না আমার বাঁ দিকে। আর আমি ডিসপ্লেস কোন দিকে করাতে চাই, আমি ডিসপ্লেস করাতে চাই ডান দিকে। কেমন? তাহলে এখান থেকে x1 থেকে x2 তে নিয়ে আসতে গেলে আমাকে একটা কাজ করতে, কতটা কাজ করতে হবে, না এই ফোর্সের এগেনস্টে কাজ করতে হবে। ওকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে পারো। প্রথম পোটেনশিয়াল ডিফারেন্স দেখে নি। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এই ওয়ার্ক ডানটা যেটা আমাকে করতে হলো, এই ওয়ার্ক ডানটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার f dot dx from x1 to x2। পোটেনশিয়াল ডিফারেন্স এখানটায় আমি লিখতে পারি, ফাইনালি পোটেনশিয়াল ধরো ইউএফ হয়েছে, ইনিশিয়ালি কত ছিল, ইউআই ছিল। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ইউএফ মাইনাস ইউআই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার f.dx from x1 to x2। এখানটায় আমরা বুঝতেই পারছি যে যে আমাকে যেহেতু ফোর্সের এগেনস্টে কাজ করতে হচ্ছে, তার মানে এই ফোর্সটা কতটা কাজ করে, এই ফোর্সটা একটা নেগেটিভ কাজ করে। মানে আমি যদি উল্টো দিকে নিয়ে আসি তাহলে এই ফোর্সটা কতটা কাজ করছে, এই ফোর্সটা নেগেটিভ অর্ডার। আমি জিনিসটা অন্যভাবে বোঝাই, ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করে। তো ফোর্সটা যেদিকে কাজ করে আমি যদি তার উল্টো দিকে ডিসপ্লেস করি তাহলে গ্র্যাভিটি কতটা কাজ করলো, গ্র্যাভিটি কিছু না কিছু নেগেটিভ ওয়ার্ক ডান করলো। কারণ গ্র্যাভিটি যেদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উল্টো দিকে। এই এক্সাম্পলটা দেখো, ফোর্সটা কাজ করছে আমার বাঁ দিকে, আর আমি ডিসপ্লেস করাচ্ছি অবজেক্টটাকে x1 থেকে x2 তে, অর্থাৎ ডান দিকে ডিসপ্লেস করাচ্ছি। তাহলে এই ফোর্সটা, ফোর্সটা কতটা কাজ করবে, নেগেটিভ কাজ করবে, কারণ ওর সাথে তো ডিসপ্লেসমেন্ট 180 ডিগ্রিতে আছে। কেমন? তাহলে এখানে ডট প্রোডাক্টে f.dx এ একটা cos 180 থাকবে, cos 180 ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি যে del u চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বাই del u del x ইকুয়াল টু মাইনাস f। দেখেন, del u del x ইকুয়াল টু মাইনাস f। এইভাবে আমরা পোটেনশিয়াল থেকে ফোর্স বের করতে পারি, বা ফোর্স দেওয়া থাকলে ইন্টিগ্রেট করে পোটেনশিয়াল বের করতে পারি। ওকে, বেশ। এবার চলে আসছি পরের টপিকে। পরের টপিক হচ্ছে পাওয়ার। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা এই থিওরি ক্লাসটা দেখছো তারা প্লিজ এরপরে নিউমেরিক্যালের ক্লাসটা ফলো করবে। আদারওয়াইজ এটার অ্যাপ্লিকেশন না শিখলে শুধু থিওরি পড়ে কিন্তু কিছু হবে না, কারণ আলটিমেটলি তোমাদেরকে নিউমেরিক্যাল সলভ করতে হবে। এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিভাবে ডাব্লিউবিজেইতে যে প্রশ্নগুলো আসতে পারে বা যে ধরনের প্রশ্ন আসতে পারে এবং যেগুলো এসছে গত 5 বছরে, সেই প্রবলেমগুলোকে আমরা কিভাবে কাউন্টার করছি, এই জিনিসটা কিন্তু আসল আমাদের শেখার উদ্দেশ্য। তার আগে যে বেসিক কনসেপ্টটুকু দরকার তার জন্য থিওরি ক্লাসটা দেওয়া হচ্ছে, এবং এমসিকিউ এর ক্লাসটা কিন্তু পরের ভিডিও দেখাচ্ছে। তো যারা এই থিওরি ক্লাসটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব যে কমপ্লিট কনসেপশন ডেভেলপ করার জন্য পরের ভিডিওটা কিন্তু দেখতেই। পাওয়ার, পাওয়ার কাকে বলে, রেট অফ ওয়ার্ক ডান কে পাওয়ার বলা হয়। রেট অফ ওয়ার্ক ডান, রেট অফ ওয়ার্ক ডান কে পাওয়ার বলা হয়। অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্য করার যে হার তাকে পাওয়ার বা ক্ষমতা বলা হয়। পি, পাওয়ার ইজ DW/dt। কেমন? তাহলে d dt অফ f
ডট ডিএক্স, যেহেতু ওয়ার্ক ডান এফ ডট ডিএক্স, এফ ডট এক্স ছিল, সরি, এফ ডট এক্স। এবার যদি এই ফোর্সটা একটা কনস্ট্যান্ট ফোর্স হয়, কারণ আমি এফ ডট এক্স ফর্মে লিখেছি, এটা যদি একটা কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়াল অপারেটরের বাইরে রাখা যেতে পারে। এফ ডট ডিএক্স ডিটি, এবং ডিএক্স ডিটি তোমরা জানো যে এটা ভেলোসিটি। ওকে, তো পাওয়ার হয়ে যাচ্ছে ফোর্স আর ভেলোসিটি ডট প্রোডাক্ট। কখন? যদি ফোর্সটা একটা কনস্ট্যান্ট ফোর্স হয়, তবেই এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো, কনস্ট্যান্ট ফোর্স। ওকে, তো যদি খুব ইজি প্রবলেম আসে পাওয়ারের থেকে, তাহলে এই ধরনের প্রবলেম আসতে পারে যেখানে ফোর্স আর ভেলোসিটি ডট প্রোডাক্ট করে পাওয়ার বের করা যেতে পারে। মেক শিওর যে ফোর্সটা একটা কনস্ট্যান্ট ফোর্স। ফোর্স কনস্ট্যান্ট না হলে পরে কিন্তু এইখানে এফটাকে এইভাবে বাইরে নিয়ে আসা যায়, ঠিক আছে, ফোর্সটাকে এইভাবে বাইরে নিয়ে আসা যায়। আর ফোর্সটাকে যদি বাইরে না নিয়ে আসতে পারি, তাহলে এই এফ ডট ভি এই ফর্মুলাটা লেখা যাবে। তাহলে যদি ভেরিয়েবল ফোর্স হয়, তাহলে আমরা পাওয়ারের কি ফর্মুলা লিখতে পারি। তো পরের স্লাইডে সেটা বোঝাচ্ছি, তার আগে আমি এখানে দেখিয়ে দিই পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। এসআই ইউনিট হচ্ছে ওয়াট। যদি একটা এজেন্ট বা একটা মেশিন বা একটা মানুষ যে কেউ 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তাহলে আমরা বলবো যে তার ক্ষমতা বা পাওয়ার হচ্ছে 1 ওয়াট। ওকে, তো ভেরিয়েবল ফোর্সের জন্য পাওয়ার কিভাবে লেখা যেতে পারে বা পাওয়ারের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব সেটা একবার দেখি। বেসিক ফর্মুলা এটাই। এবার ফোর্সটাকে লেখা যেতে পারে মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে মাস তো কনস্ট্যান্ট থাকে, যা ভেরিয়েশন হবে হয়তো অ্যাক্সিলারেশন হবে, তাই মাসটাকে বাইরে নিয়ে আসা যেতে পারে যে এম ডি ডিটি অফ এ ডট এক্স। এ ডট এক্স, এখানে এ এক্স কস থিটা লেখা যেতে পারে। কস থিটাটা আবার একটা কনস্ট্যান্ট, কারণ যে অ্যাঙ্গেলটাই থাকছে এই অ্যাঙ্গেলটা ধরা হচ্ছে যে অ্যাঙ্গেলটা একই থাকছে, অ্যাঙ্গেলটা ফিক্স থাকছে, অ্যাঙ্গেলটা আর চেঞ্জ হচ্ছে না। কার কার মধ্যে? ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে। তো এখান থেকে এম কস থিটাকে ডিফারেন্সিয়াল অপারেটরের বাইরে নিয়ে আসা যেতে পারে। তারপর এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে। তার আগে দেখো, অ্যাক্সিলারেশনকে লেখা যেতে পারে ডিভিডিটি, ডিভিডিটি ইন্টু এক্স। আবার ডিভিডিটি কে চেঞ্জ করে লেখা যেতে পারে ডিএক্স, সরি, ডিভিডিএক্স, ডিভিডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, তার সাথে কি থাকছে? এক্স। তাহলে এখানটায় ডিএক্স ডিটি এটা আমার ভেলোসিটি। ওকে, তো এম cos theta ddt of b dt of v x dv dx। এবার এই এক্সপ্রেশনটা দেখতে একটু লম্বা চওড়া বা ভয়ানক লাগতে পারে, কিন্তু প্রবলেমে আমাকে দেখে নিতে হবে যে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন সেটা পজিশনের উপর ডিপেন্ড করছে না টাইমের উপর ডিপেন্ড করছে। ওকে, যদি টাইমের উপর ডিপেন্ড করে তাহলে আমরা এখান থেকেই প্রবলেমটাকে সলভ করতে পারবো, যদি টাইমের উপর ডিপেন্ড করে। যদি অ্যাক্সিলারেশন টাইমের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা এখান থেকেই সিম্পল নিয়ে আসতে পারবো যে এম কস থিটা
তারপর a dx dt মানে হচ্ছে ভেলোসিটি প্লাস x dA dt। যদি অ্যাক্সিলারেশন অ্যাজ এ ফাংশন অফ টাইম দেওয়া থাকে তাহলে এখান থেকেই হয়ে যায়। কিন্তু অ্যাক্সিলারেশন যদি পজিশনের উপর ডিপেন্ড করে বা ভেলোসিটি যদি পজিশনের উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু আমাদেরকে চেন রুলে ভেঙে এইভাবে অঙ্কটাকে সলভ করতে হবে। ওকে, তো এরকম কোয়েশ্চেন যেখানে ফোর্সটা ভেরিয়েবল নয় এবং ফোর্সটা পজিশনের উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে না, তো এই ধরনের প্রবলেম কিন্তু WBJE তে এসছে। তো এই ধরনের প্রবলেম আমরা অবশ্যই সলভ করব। দুটো প্রবলেমই, যেখানে ফোর্স কনস্ট্যান্ট, যেখানে ফোর্স কনস্ট্যান্ট নয়, ভেরিয়েবল ফোর্স, এই দু ধরনের প্রবলেমই কিন্তু আমরা প্রবলেম সেটের নেক্সট ভিডিওতে সলভ করব। ওকে, তো এই হচ্ছে পাওয়ারের ব্যাপারটা গেল। এবার আসছি এনার্জি। এনার্জি কাকে বলে? এনার্জি বা শক্তি, কার্য করার ক্ষমতাকেই শক্তি বলে। ওকে, বা এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। মানে আমার কাছে যদি এনার্জি থাকে তাহলে আমি কাজ করতে পারবো। আমাকে যদি এখন বলা হয় যে এই সামনে একটা টেবিল আছে, এই টেবিলটাকে একটু সরিয়ে দিতে, আমি পারবো, কারণ আমার মধ্যে সেই এনার্জিটা আছে। আমাকে যদি 7 দিন না খেতে দেওয়া হয়, তারপরে যদি বলা হয় টেবিলটাকে সরিয়ে দাও, আমি উঠে দাঁড়াতেও পারবো না, কারণ ওই কাজটা করার জন্য যতটা এনার্জি আমার মধ্যে দরকার সেই এনার্জিটা আমার মধ্যে নেই। তাহলে আমরা এনার্জিকে এইভাবে ভাববো যে কাজ যদি আমার কাছে কোনো কমোডিটি হয়, কোনো বস্তু হয়, তাহলে এনার্জি হচ্ছে আমার কাছে টাকা। আমার কাছে টাকা থাকলে আমি ওই জিনিসটা কিনতে পারি। আমার কাছে টাকা থাকলে আমি মিষ্টি কিনে খেতে পারি, আমি বিরিয়ানি কিনে খেতে পারি, কি আমি অন্য কোনো জিনিস শখের জিনিস কিনতে পারি, পেন কিনতে পারি। হ্যাঁ, কিন্তু যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আমি ওই জিনিসগুলো কিনতে পারবো না। ঠিক একই রকম ভাবে যে কোনো মানুষ, অবজেক্ট, কোনো মেশিন, তার কাছে যদি এনার্জি থাকে তাহলে সে কাজ করতে পারবে, অথবা যদি তার কাছে এনার্জি না থাকে তাহলে সে কাজ করতে পারবে না। অর্থাৎ কাজেরই একটা আলাদা ফর্ম হচ্ছে এনার্জি। মানে আমি যদি এই মুহূর্তে আহ কিছুটা সোনা, না সোনার এখন অনেক দাম বেড়ে গেছে, সোনা কেনা যাবে না, রূপো কিনতে হবে। যদি আমি খানিকটা রূপো কিনে নিই, তার মানে আমার কাছে অতটা এনার্জি থাকতে হবে, মানে অতটা টাকা থাকতে হবে যাই দিয়ে আমি ওই রূপোটা কিনছি। এবার তার মানে এই না যে আমার টাকাটা উবে গেল, আমার টাকাটা এখন কি ফর্মে আসলো, আমার টাকাটা এখন রূপোর ফর্মে আসলো। যদি আমার প্রয়োজন হয় আমি আবার রূপোটাকে বিক্রি করে সমপরিমাণ টাকা কিন্তু আমি আবার নিয়ে আসতে পারবো। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্ক এনার্জি থিওরেম। কিভাবে কাজ করে আমরা দেখবো। তো ব্যাপারটা এইরকম যে আমি এই পেনটাকে উপর দিকে লিফট করলাম এবং এই লিফট করতে গেলে আমাকে খানিকটা কাজ করতে হচ্ছে। আমি কাজ খরচ, মানে কাজ করছি, তাতে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এনার্জি খরচ করতে হচ্ছে। আমার বডিতে যে এনার্জিটা স্টোর ছিল, আমি সেই এনার্জিটাকে খরচ করলাম। আমার কাছে যে টাকাটা ছিল, আমি সেই টাকাটা খরচ করলাম, করে কি করলাম, রূপো কিনলাম। এখানটায় কি হচ্ছে, এনার্জি খরচ করে আমি কিছুটা ওয়ার্ক ডান করলাম। ওয়ার্ক ডানে এইখানটায় উঠে গেল অবজেক্টটা। তাহলে আমার টাকাটা কি পুরোপুরি নষ্ট হয়ে গেল, উড়ে গেল? না, টাকাটা আমার কাছে অন্য ফর্মে আছে। কি ফর্মে আছে? রূপো ফর্মে আছে, সিলভারের ফর্মে আছে। এখানটায় কি হচ্ছে, আমি যে কাজটা করলাম সেটা এনার্জি হিসাবে এই পেনটার মধ্যে স্টোরড হচ্ছে, যেটাকেই আমরা পোটেনশিয়াল এনার্জি বলে থাকি। ওকে, তো পোটেনশিয়াল এনার্জির সাথে ওয়ার্ক ডানের কি সম্পর্ক, সেটা কিন্তু আমরা পোটেনশিয়ালের এক্সপ্রেশনে শিখে নিলাম। মানে এই স্লাইডটায় দেখো, যে কাজটা আমি করছি, ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে, আমি এই ফোর্সটা যতটা নেগেটিভ কাজ করছে, আমি যতটা কাজ করছি, বাঁ দিক থেকে ডান দিকে আনতে গিয়ে আমি যতটা কাজ করছি, অথবা এই ফোর্সটা, এফ ফোর্সটা যতটা নেগেটিভ কাজ করছে, সেটাই আমার কাছে ওয়ার্ক ডান বা পোটেনশিয়াল হিসাবে স্টোর হচ্ছে। গ্র্যাভিটির ক্ষেত্রে কি হচ্ছে, আমি যতটা কাজ করছি, অর্থাৎ গ্র্যাভিটি যতটা নেগেটিভ কাজ করছে, এমজিএইচ, আমি কতটা কাজ করছি, প্লাস এমজিএইচ, গ্র্যাভিটি কতটা কাজ করছে, মাইনাস এমজিএইচ। এইটাই এই পেনটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। তো যদি পোটেনশিয়াল এনার্জির সাথে ওয়ার্ক ডানের রিলেশনটা দেখি, তো ব্যাপারটা কিন্তু এই এক্সপ্রেশনটাই দাঁড়াচ্ছে।
দেখেন কেমন। এবার যদি এটা কাইনেটিক এনার্জি ফর্মে থাকে তাহলে তাহলে পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আমার কাছে পজিশনের জন্য কোনো একটা অবজেক্টের পজিশনের জন্য তার মধ্যে যতটা এনার্জি থাকে তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। মানে কোনো একটা পেন একতলায় আছে, কোনো একটা পেন 10 তলায় আছে, 10 তলার পেনটার কাছে বেশি এনার্জি আছে কারণ এমজিএইচ ওর জন্য বড়। তাহলে এই পজিশনের জন্য যে এনার্জি স্টোর থাকে তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। কি করে বুঝবো যে ওর কাছে এনার্জি আছে? তুমি পেনের বদলে একটা ইঁট নাও, ইঁটটাকে একতলায় তোলো। এবার যদি তোমার মনে কোনো রকম ডাউট থাকে যে পেনটার এই ইঁটটার কাছে কোনো এনার্জি আছে কি না আছে, কি করে জানবো? নিজের কোনো একটা ভালো বন্ধুকে, ভালো বন্ধু না, যাকে বন্ধু বলো, তাকে ওই বিল্ডিং এর তলায় দাঁড় করাও, উপর থেকে ইটটা ছেড়ে দাও, তাহলে বুঝতে পারবে যে এনার্জি আছে। এক্সপেরিমেন্টটা করতেই পারো, আমার নাম নিও না, যে আইডিয়াটা আমি দিয়েছি। এবার প্রশ্ন আসছে কাইনেটিক এনার্জি, অর্থাৎ বলা হচ্ছে যে যে কোনো মুভিং অবজেক্ট বা গতিশীল বস্তুর মধ্যে এনার্জি স্টোর থাকে। এবার ধরা যাক এটা একটা এম মাসের বুলেট, ভি ভেলোসিটিতে যাচ্ছে, এর মধ্যে নাকি এনার্জি আছে। এনার্জি মানে কি? কাজ করার ক্ষমতা। ঠিক আছে, তো আমার ভাষায় বলতে গেলে যে এই বস্তুটা নাকি বেশ বড় লোক, এর কাছে বেশ টাকা পয়সা আছে। কি করে বুঝবো? যদি জিজ্ঞেস করি উত্তর তো দিচ্ছে না যে কত এনার্জি আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম, আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি যে একটা লোকের কপালে আমি একটা বুলেট ঠেকাতে পারি, দেখবো কিচ্ছু হবে না। আবার সেই বুলেটটা ওই কপালেই আমি শুট করতে পারি, দেখবো যে অনেক কিছু হলো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে বুলেট চালাচ্ছে তারও কোনো দায় নেই, বুলেটেরও কোনো দায় নেই। তফাৎটা হচ্ছে মোশন অফ দ্য বুলেট। ঠিক আছে, তাহলে এর থেকে প্রমাণিত হয় যে এরকম ভাবে যদি কিছু ঘটনা ঘটে যায় তার জন্য মোশন দায়ী, ব্যক্তিও দায়ী না, বুলেটও দায়ী না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এনার্জি আছে তো বুঝলাম। ঠিক আছে, যদি কেউ এক্সপেরিমেন্ট করতে চাও করতেই পারো, আবার ওই একই কথা, আইডিয়া আমি দিয়েছি, এসব কাউকে বলবো। কতটা এনার্জি আছে, কতটা এনার্জি আছে, দেখা যাক কতটা এনার্জি আছে। ধরা যাক ভি ভেলোসিটি নিয়ে এই দেওয়ালে হিট করলো, হিট করার পরে এক্স ডিস্টেন্স গিয়ে বুলেটটা এখানটায় থেমে গেল, বুলেটটা এখানটায় থেমে গেল, তাহলে কতটা কাজ করলো? আহ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট। সরি, মানে ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট এখানে ছিল। এখানে ভেলোসিটি কত হয়েছে? 0। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে ডিসপ্লেসমেন্ট বা এস কত আসছে? ভি স্কোয়ার বাই 2a। ওকে, অ্যাক্সিলারেশন এ, ডিসপ্লেসমেন্ট এক্স এর জায়গায় এই এস এর ভ্যালুটা যদি লিখে দিই ভি স্কোয়ার বাই 2a, তাহলে দেখো ওয়ার্ক ডান আসছে হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ার হচ্ছে ওয়ার্ক ডান। কে করলো? বুলেট। কেন করলো? কারণ ওর কাছে কাইনেটিক এনার্জি ছিল। তাহলে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার ভারতবর্ষের সবকটা কম্পিটিটিভ এক্সামে এই কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন দিয়ে প্রবলেম দেওয়ার একটা ট্রেন্ড বরাবর দেখা যায়। তাই এই রিলেশনটা আমাদের একটু শিখে রাখতে হবে। হাফ এম ভি স্কোয়ার, এখানে এম আর ভি আছে, মোমেন্টামের মধ্যেও এম আর ভি আছে, তো এটা শিখে রাখতে হবে। তার আগে দেখে নাও এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা কি শিখলাম? কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন শিখলাম হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল, সরি, মোমেন্টাম, মোমেন্টামের এক্সপ্রেশন হচ্ছে এম ভি। এবার এই এম ভি থেকে যদি হাফ এম ভি স্কোয়ার আনতে হয় তাহলে কি করব? বোথ সাইড আগে স্কোয়ার করি যাতে ভি স্কোয়ারটা পাওয়া যায় খুঁজে। সেই করতে গিয়ে কি হলো, এম এরও স্কোয়ার হয়ে গেল, যেটা আমি চাই না। যদি চাই না তাহলে ডিভাইড করি। এবার একটা ইকুয়েশনে একদিকে তো ডিভাইড করা যায় না, বোথ সাইডে ডিভাইড করতে হবে।
তাহলে এম আর এম স্কোয়ার কাটলে এম ভি স্কোয়ার পাওয়া গেল, আমার চাই হাফ এম ভি স্কোয়ার। তাহলে 2 দিয়ে ডিভাইড করি, একই লজিক, 2 দিয়ে এক সাইডে ডিভাইড করলে অন্য সাইডে ডিভাইড করতে হবে। তাহলে পি স্কোয়ার বাই 2m ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জি। এই হচ্ছে রিলেশন। ওকে, এবার প্রবলেম কি ধরনের আসে, যে ভেলোসিটিতে যদি 10% চেঞ্জ হয় কাইনেটিক এনার্জিতে কি চেঞ্জ হবে, বা মোমেন্টামে যদি 20% চেঞ্জ হয় কাইনেটিক এনার্জিতে কি চেঞ্জ হবে, কাইনেটিক এনার্জিতে যদি 20% চেঞ্জ হয় মোমেন্টামে কি চেঞ্জ হবে। তো এই প্রবলেমগুলো অবশ্যই আমরা প্রবলেমের যে এর পরের ভিডিওটা আমি নিয়ে আসছি সেই ভিডিওতে অবশ্যই এই ধরনের কিছু প্রবলেম কিন্তু আমি করাবো। ওকে, তো রিলেশনটা এখানটায় তোমরা দেখে নিতে, বা এখান থেকে এটাও বলা যেতে পারে যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mk। যারা ক্লাস 12 এ আছো তাদের এই কনসেপ্টটা আবার ফটো ইলেকট্রিক এফেক্টের যে পরের সেগমেন্টটা ডি ব্রগলিস ওয়েভলেন্থ, ওকে, ওইখানটায় মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জির যে রিলেশন সেখানেও কিন্তু এই কনসেপ্টটাই কাজে আসে, পি স্কোয়ার ইকুয়াল টু 2mk। ওকে, তো আশা করি ফটো ইলেকট্রিক এফেক্ট তোমাদের পরীক্ষার আগে অবশ্যই পড়াতে পারবো। সেটা আমরা লাইভ ক্লাসেসও নিয়ে আসছি, এখন লাইভে পড়াবো না রেকর্ডিং এ যাবে সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু অবশ্যই সেটা ফটো ইলেকট্রিক এফেক্ট করাও, তো এই কনসেপ্টটা কিন্তু সেখানেও লাগবে, আমি অবশ্যই রেফার করব। তো আমরা অ্যাকচুয়ালি যদি পাওয়ারের সেগমেন্টটা বাদ দিই তাহলে তিনটে জিনিস শিখলাম, একটা হচ্ছে ওয়ার্ক, একটা হচ্ছে পোটেনশিয়াল, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, কি শিখলাম, ওয়ার্ক ডান, এর সাথে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির যে রিলেশনটা সেটা শিখলাম, আর ওয়ার্কের সাথে এনার্জির রিলেশন এটাও শিখলাম, ওয়ার্কের সাথে কাইনেটিক এনার্জির যে রিলেশনটা সেটা একবার বেরিয়েছে, এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। দেখো, যে এই যদি একটা মাস হয় যে কিনা ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এটা স্কুলে মাঝে মধ্যেই দেখা যায়, একটা ছেলে খুব সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, তার সুস্থ জীবনকে ব্যস্ত করার জন্য তার কোনো প্রিয় বন্ধু পিছন থেকে ধাক্কা মারলো, তার ভেলোসিটি ছিল ইউ, হয়ে গেল ভি, ঠাকুরের কৃপায় মাস একটা। ওকে, তাহলে এর কাইনেটিক এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে, ডেল কে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত না, ফাইনালি হয়ে গেল হাফ এম ভি স্কোয়ার, ইনিশিয়ালি ছিল এটা হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ছোটবেলায় শিখেছি 2as, 2as, এই 2 আর হাফ কাটলো, মাস ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়ার্ক ডান। অর্থাৎ কাইনেটিক এনার্জি চেঞ্জ কি করে হতে পারে, দেখো এনার্জি তো ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, কিন্তু এখানে এনার্জি চেঞ্জ হয়েছে। কতটা চেঞ্জ হয়েছে না, যতটা ওয়ার্ক ডান করেছে এই বন্ধু পিছন থেকে, ওকে, তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, এখান থেকেও বোঝা যায় যে ওয়ার্ক ইজ অ্যানাদার ফর্ম অফ এনার্জি, নাথিং, নাথিং এলস। ওয়ার্ক আর এনার্জি একই জিনিস, তুমি কাজ করলে এনার্জি পাবে, আবার কাজটা করার জন্য তোমার এনার্জি দরকার। অর্থাৎ এই কাজটা করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিতে গিয়ে এই ওয়ার্ক ডানটার জন্য বন্ধুকে কিছুটা এনার্জি স্পেন্ড করতে হয়েছে, সেই স্পেন্ড এনার্জিটাই এই কাইনেটিক এনার্জিটাকে বাড়াচ্ছে। ওকে, তো দিস ইজ ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্কের সাথে কাইনেটিক এনার্জি, আর হ্যাঁ ওয়ার্কের সাথে কাইনেটিক এনার্জি রিলেশন। এবার আমরা দেখব এদের তিনজনের মধ্যে কি রিলেশন, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি, এদের মধ্যে কি রিলেশন। এর জন্য একটা ভার্টিক্যাল মোশন কনসিডার করছি,
যে এখান থেকে যদি একটা অবজেক্টকে এভাবে ড্রপ করা হয় তো কি হবে, ধীরে ধীরে, সরি, এই হাইটটা ধরলাম এইচ, এটা ধরলাম ক্যাপিটাল এইচ, ওকে। এখানে ভেলোসিটি ছিল হচ্ছে 0, এখানে ভেলোসিটি ভি, এখানে ভেলোসিটি হচ্ছে ইউ। কেমন? পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এই এ, বি আর সি তে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি কত দেখে নিই। এতে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি ক্যাপিটাল এইচ, এম জি ক্যাপিটাল এইচ। কাইনেটিক এনার্জি 0, কারণ ম্যাক্সিমাম পয়েন্ট থেকে রিলিজ করা হয়েছে, তো ভেলোসিটিটা এখানটায় 0। বি তে এর একটা কাইনেটিক এনার্জি আছে, কারণ ভেলোসিটি ইউ, আর তার সাথে এ একটা হাইটেও আছে এম জি এইচ। এখানে টোটাল এনার্জি হবে হচ্ছে এম জি ক্যাপিটাল এইচ। এখানটায় টোটাল এনার্জি আসছে হাফ এম ইউ স্কোয়ার প্লাস এম জি স্মল এইচ। এখানটায় হাফ এম ইউ স্কোয়ারটা কি করে বের করা যেতে পারে? ধরা যাক এই হাইটটা তাহলে আসবে হচ্ছে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তাহলে এখান থেকে এই অবধি আসতে গেলে হাফ এম ইউ স্কোয়ার কে কি লিখতে পারি, মানে এ থেকে বি তে আসতে গেলে ইউ তো ফাইনাল ভেলোসিটি, আর এ তে ভেলোসিটি ছিল 0, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তার সাথে আরো কি ছিল, এম জি এইচ। এখানটায় 0 স্কোয়ার অ্যাড করা আর না করা একই কথা। হাফ ইন্টু 2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ চলে আসবে এম, হাফ এম ছিল, এম জি ক্যাপিটাল এইচ মাইনাস এম জি স্মল এইচ প্লাস এম জি স্মল এইচ। তাহলে টোটাল এনার্জি আসছে এম জি ক্যাপিটাল এইচ। এখানেও দেখো টোটাল এনার্জি এম জি ক্যাপিটাল এইচ। সি পয়েন্টে অর্থাৎ বটম মোস্ট পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি আসবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানেও ভি স্কোয়ারকে আমরা বলতে পারি ইউ স্কোয়ার প্লাস 2a টোটাল এইচ এম জি এইচ। এখানে ইউ স্কোয়ার হচ্ছে 0, যেহেতু ক্যাপিটাল এইচ নেওয়া হচ্ছে। ক্যাপিটাল এইচ হাইটটা কত? ক্যাপিটাল এইচ হচ্ছে টোটাল হাইট, তার মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0। তাই ইউ স্কোয়ার 0, ইউ স্কোয়ার 0 হলে হাফ এম 2g ক্যাপিটাল এইচ, 2 কাটলো, এম জি ক্যাপিটাল এইচ। তাহলে দেখতে পাচ্ছি টোটাল এনার্জি সব জায়গাতেই কিন্তু একই। কি হচ্ছে, যেমন যেমন অবজেক্টটা নিচে নামছে পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমছে, কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়ছে। তার মানে কাইনেটিক এনার্জি ধীরে ধীরে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হচ্ছে, কিন্তু এদের যে সামটা, এদের সামটা কনস্ট্যান্ট থাকছে। ওকে, তাহলে গ্রাফিক্যালি যদি জিনিসটাকে দেখি, পোটেনশিয়াল এনার্জি ওপর থেকে নিচে নামার সময় পোটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে কমছে, এটা পোটেনশিয়াল এনার্জি লাইন। কাইনেটিক এনার্জি শুরুতে 0 ছিল, নিচে নামতে নামতে বাড়লো, বটম মোস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে এটা কাইনেটিক এনার্জি গ্রাফ। আর টোটাল এনার্জি কিন্তু সেম থাকছে। দিস ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ওকে, পরের স্লাইডে আসছি। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কোলিশন। কোলিশন পড়তে হবে, এবং কোলিশন পড়ার জন্য নিউটনস থার্ড ল থেকে আমরা যে
কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা পড়েছিলাম, সেই কনসেপ্টটা কিন্তু কাজে লাগে। কি ছিল না, এইখানটায় যদি এই একটা অবজেক্ট হয় যার মাস হচ্ছে m1, ধরো সে u1 ভেলোসিটি নিয়ে আসছে, আরেকটা অবজেক্ট উল্টো দিক থেকে m2 মাসের একটা অবজেক্ট u2 ভেলোসিটি নিয়ে আসছে, এদের মধ্যে যখন কলিশন হচ্ছে তখন কি হবে না, মাস তো একই থাকবে কিন্তু ভেলোসিটি দেখা গেল চেঞ্জ হয়ে গেল v1 আর v2। এবার যেহেতু বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, m1 m2 কে ফোর্স দিচ্ছে, m2 m1 কে ফোর্স দিচ্ছে, তাই এই সিস্টেমটার যে টোটাল মোমেন্টাম, এই মোমেন্টামটা কনজার্ভ হবে, অর্থাৎ কলিশনের আগে এবং কলিশনের পরে টোটাল মোমেন্টাম সেম থাকে। তার মানে m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 প্লাস m2 v2। তো এটা আমরা নিউটনের থার্ড ল থেকে পাই। যদি কারোর মনে না থাকে প্লিজ নিউটন স্কয়ার ভিডিওটা একটু দেখে নেবে। এবার চলে আসছি, এটা যে কোনো রকম কলিশনের জন্য এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কিন্তু কাজ করবে। ওকে, এবার যদি পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, বাংলায় বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, এখানে কি হয়, এবার আমরা করব স্প্রিং সম্বন্ধে। স্প্রিং এই স্ট্রাকচারটা আমরা সবাই জানি। এবার এই স্প্রিংটাকে যখন টেনে লম্বা করা হয় তখন এর মধ্যে একটা রিস্টোরিং ফোর্স তৈরি হয়। রিস্টোরিং ফোর্স মানে যে ফোর্সটা স্প্রিংকে নিজের শেপ রিটেন করতে সাহায্য করে। অর্থাৎ আমি যদি এই ফোর্সটাকে উইথড্র করে নিই, নিচের দিকে যখন টানছি, কোনো ওয়েট ঝুলিয়ে দিয়েছি, এই ওয়েটটাকে যদি আমি উইথড্র করে নিই, তাহলে আমরা কি দেখি, স্প্রিংটা আবার নিজের জায়গায় ফেরত গেল। এটা যে শুধুমাত্র ইলংগেশনের ক্ষেত্রে হবে তা নয়, স্প্রিংটাকে যদি আমরা কম্প্রেস করি এবং তারপর ফোর্স রিলিজ করে দিই, তাহলেও দেখবো যে স্প্রিংটা নিজের জায়গায় ফেরত চলে আসলো, নিজের শেপে ফেরত চলে আসলো। এটা কিসের জন্য, যে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম স্প্রিং এর মধ্যে একটা রিস্টোরিং ফোর্স, একটা রিস্টোরিং ফোর্স জেনারেট করেছিল। এই রিস্টোরিং ফোর্সটা সবসময় ইলংগেশন বা কম্প্রেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। যত বেশি কম্প্রেস করব তত বেশি ফোর্স, রিস্টোরিং ফোর্স আমি পাবো, কিন্তু অপোজিট ডাইরেকশন। কেন অপোজিট ডাইরেকশনে, কারণ ইলংগেশনটা এখানটায় হচ্ছে কি লম্বা হচ্ছে নিচের দিকে, কিন্তু রিস্টোরিং ফোর্স জেনারেট হচ্ছে ওপরে। আবার রিস্টোরিং যদি আমি এখানটায় কম্প্রেস করতাম তাহলে ডিসপ্লেসমেন্ট বা কম্প্রেশনটা হচ্ছে ওপরের দিকে, রিস্টোরিং ফোর্স তখন হবে নিচের দিকে। তাহলে এখানটা একটা স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে ইকুয়েট করার জন্য, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কে টাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। এবার এই স্প্রিং এর মধ্যে কতটা এনার্জি স্টোর হচ্ছে, যতটা ওয়ার্ক ডান আমি করছি, স্প্রিং এর মধ্যে কতটা এনার্জি স্টোর হচ্ছে যতটা আমি ওয়ার্ক ডান করছি, কারণ ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। আমার কৃত কার্যটাই এনার্জি হিসাবে স্প্রিং এর মধ্যে স্টোর হচ্ছে, এবং আমি কতটা কাজ করছি যদি দেখি, তাহলে সেটা হবে হচ্ছে ইন্টিগ্রাল ওভার কে এক্স ডিএক্স। যদি টেকনিক্যালি ঠিক করতে চাই তাহলে মাইনাস কে এক্স ডিএক্স cos 180 from x1 to x2, এটা হওয়া উচিত। কেন, আমার রিস্টোরিং ফোর্স kx, ডিসপ্লেসমেন্ট ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট ধরছি dx, আর এরা দুজন অপোজিট ডাইরেকশনে কাজ করছে, তাই cos থিটার জায়গায় cos 180। এবং ইন্টিগ্রেশন কেন করলাম, কারণ ভেরিয়েবল ফোর্স। কি করে বুঝবো যে ভেরিয়েবল ফোর্স, নয়তো কনস্ট্যান্ট ফোর্স হলে তো আমরা মাল্টিপ্লাই করতে পারতাম, গুণ করতে পারতাম।
দেখো যেমন যেমন এক্স চেঞ্জ হবে তেমন তেমন ফোর্সও চেঞ্জ হবে, অর্থাৎ ফোর্সটা ইলংগেশনের ওপর ডিপেন্ড করে, ইলংগেশন বাড়তে থাকলে ফোর্সটাও বাড়তে থাকবে, তাহলে ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স নয়, ফোর্সটা ভেরিয়েবল ফোর্স, তাই আমি এখানটায় ইন্টিগ্রেট করব। তো এই cos 180 আর নেগেটিভ সাইন কাটলো, cos 180 ভ্যালু -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কে এক্স স্কোয়ার বাই 2, লিমিট আসছে ফ্রম x1 টু x2, তাহলে হাফ কি কনস্ট্যান্ট x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জির ফর্ম। ওকে, এবার স্প্রিং এর আবার কম্বিনেশনও হয়, সিরিজে থাকতে পারে বা প্যারালালে থাকতে পারে, তো সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। যদি স্প্রিং সিরিজে থাকে মানে একটা স্প্রিং শেষ হলো তারপরে আরেকটা স্প্রিং শুরু হচ্ছে, যদি এইরকম কোন স্ট্রাকচার আমরা দেখতে পাই, একটা স্প্রিং শেষ হওয়ার পর আরেকটা স্প্রিং শুরু হচ্ছে, ওকে, তাহলে এর জন্য দেখতে হবে এখানটায় সেম ফোর্স থাকে, মানে কে ওয়ান এর জন্য, কে ওয়ান স্প্রিংটার জন্য যে ফোর্স কাজ করছে কে টু স্প্রিংটার জন্য একই ফোর্স কাজ করছে, তাহলে এখানটায় ফোর্স কিন্তু সেম হবে আর ইলংগেশন আলাদা হবে। যদি এটা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে স্প্রিং দুটো সিরিজে কানেক্টেড, এবং সিরিজে কানেক্টেড হলে এদেরকে একটাই ফর্মুলা একটা স্প্রিং দিয়ে রিপ্লেস করা যেতে পারে, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে ইকুইভ্যালেন্ট, ফর্মুলাটা হচ্ছে 1/k ইকুইভ্যালেন্ট। এই কে ইকুইভ্যালেন্টটা কত না 1/k1 প্লাস 1/k2, অর্থাৎ যেটা রেজিস্ট্যান্সে প্যারালালের ফর্মুলা ছিল সেটা কিন্তু সিরিজের ফর্মুলা স্প্রিং এর ক্ষেত্রে। ওকে, যদি এই ডেরিভেশনটা কারোর জানতে হয় তো আমাকে তোমরা কমেন্ট বক্সে প্লিজ দেখো, আমি ডেরিভেশনটা দেখিয়ে দেবো। আদারওয়াইজ আমি সেই সব ডেরিভেশনই দেখাচ্ছি যেইগুলো কনসেপ্ট এমসিকিউ সলভ করতে গেলে লাগতে পারে। আমার মনে হয় না যে এই কিভাবে 1/k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 এটা কম্পিটিটিভ এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা এই ফর্মুলাটা জানলে মোটামুটি ডাব্লিউবিজেই বা জেই মেন্স এর যে প্রবলেম গুলো আসে সেগুলো সলভ করতে পারবে। আর প্যারালাল কখন হয়? প্যারালাল হয় যখন এরকম দুটো স্প্রিং এইভাবে কানেক্টেড থাকে, তখন এদের দুজনকে যদি আমি একটা স্প্রিং দিয়ে রিপ্লেস করতে চাই, তার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুইভ্যালেন্ট ধরলাম, এখানে এটা k1 এটা k2, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা প্যারালালে কানেক্টেড? সবসময় এরকম শেপ না থাকতে পারে, ফোর্স ডিফারেন্ট হবে, এদের দুজনের উপর যে ফোর্সটা কাজ করছে সেটা ডিফারেন্ট হবে, কিন্তু ইলংগেশন সেম। যদি হয় তাহলে বলবো যে এরা প্যারালালে কানেক্টেড। আর যদি প্যারালাল কানেক্টেড হয় তাহলে কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা হচ্ছে k1 প্লাস k2, অর্থাৎ সিরিজে যেটা ছিল রেজিস্ট্যান্সের জন্য ফর্মুলা, রেজিস্ট্যান্সের যেটা সিরিজ ফর্মুলা ছিল সেটা স্প্রিং এর ক্ষেত্রে প্যারালালের ফর্মুলা। ওকে, তো এই মোটামুটি স্প্রিং এর এই ফর্মুলা গুলো যদি জানি তাহলে স্প্রিং এর যে প্রবলেম গুলো আছে আমরা করে নিতে পারবো। আর যদি একটা কমপ্লেক্স স্প্রিং কে, যেটা আমি একটু আগে দেখালাম যে এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ কে x1 স্কোয়ার, সরি হাফ কে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, এবার ধরো ন্যাচারাল লেন্থেই ছিল, অর্থাৎ শুরুতে কোনো ইলংগেশন ছিল না, আমি এই জায়গাটায় আবার একটু বোধহয় ভুল করলাম, x2 মাইনাস x1 হবে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, শুরুতে যদি ন্যাচারাল লেন্থেই থাকে অর্থাৎ শুরুতে কোনো রকম কম্প্রেশন বা ইলংগেশন ছিল না, তাহলে x1 কে 0 ধরে আমরা বলতে পারি যে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্টোরড এনার্জি ফর্মুলা, হাফ কে এক্স। ওকে, তো এখানে আমরা ওয়ার্ক ফর এনার্জি থিওরিটিক্যাল ক্লাসটা শেষ করছি, এবং এর সাথে আরো দুটো টপিক ওয়ার্ক ফর এনার্জির সাথে অ্যাসোসিয়েটেড। একটা হচ্ছে কোলিশন, কোলিশন তিন ধরনের হয়,
ইলাস্টিক, ইনইলাস্টিক, পার্শিয়াল ইলাস্টিক। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। ভার্টিক্যাল সার্কুলার মোশনটা আমি সার্কুলার মোশনের সাথে মধ্যেই পড়িয়ে দিয়েছিলাম, ইউনিফর্ম সার্কুলার মোশন এবং নন ইউনিফর্ম সার্কুলার মোশন। যদি কেউ না দেখে থাকো ওই ভিডিওটা প্লিজ রেফার করো। আর কোলিশনের জন্য অল টুগেদার আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। এবং তারপর আমরা যেটা বললাম যে ডাব্লিউজেই তে আসতে পারে এই ধরনের কিছু প্রবলেম, এবং প্রিভিয়াস এর যে প্রবলেম গুলো এসে গেছে সেই প্রবলেম গুলো কিন্তু আমরা ডিসকাস করব। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো। যদি মনে হয় যে আজকের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো, কনসেপ্ট কিছু ডেভেলপ করেছে, তো লাইক করো, শেয়ার করো। আর আর কিভাবে আমি আমার ক্লাসটাকে তোমাদের জন্য আরেকটু বেনিফিশিয়াল করতে পারি, যদি কোনো রকম কনস্ট্রাকটিভ ইনপুট থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর সবাই খুব ভালো। টাটা।